আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি গল্পের ঝুড়ি বাই পিয়াস চ্যানেলের পক্ষ থেকে। আপনাদের সাথে আছি আমি পিয়াস। আপনারা শুনছেন শ্রদ্ধেয় লেখক ডাক্তার হুমায়ুন আহমেদের দেয়াল বইয়ের ১৭তম পর্ব। এর আগে আমাদের আরও ১৬টি পর্ব প্রকাশিত হয়েছে। আপনারা যারা শুনতে চান তারা গল্পের ঝুড়ি বাই পিয়াস চ্যানেলটি ঘুরে দেখবেন। তো আজকে আমরা সরাসরি ১৭তম পর্বে প্রবেশ করছি। ক্যান্টনমেন্টের উত্তাপ ঢাকা শহরে প্রবেশ করল না। শহর তার নিজের নিয়মে চলতে লাগলো। শান্ত নিস্তরঙ্গ ঢাকা শহর। মাঠাওয়ালারা মাঠা মাঠা বলে মাঠা বিক্রি করতে লাগলো। ধনুরিরা কাঁধে ধনু নিয়ে লেপ্তশোক সারাইয়ের কাজে নেমে গেল। ছুরি কাচি ধার করানোর লোকও নামলো। মিষ্টি গলায় বলতে লাগলো, ছুরি কাচি ধার করাইবেন? সে বছর প্রচুর ইলিশ মাছ ধরা পড়ল। আমি আমার জীবনে এত সস্তা ইলিশ দেখিনি। ইলিশ মাছ সস্তা হওয়া মানে অন্যান্য মাছ ও শাকসবজির দাম কমে যাওয়া। তাই হলো। ঢাকা শহরবাসীরা স্বস্তির নিঃশ্বাস ফেলল। তাদের কাছে মনে হলো জিয়া সরকার দেশের জন্য মঙ্গল নিয়ে এসেছে। আমি তখন খুবই কষ্টে জীবন কাটাচ্ছি। বাবার পেনশনের সামান্য টাকা এবং কেমিস্ট্রি লেকচারার হিসেবে আমার বেতন, 6 ভাই বোন এবং মাকে নিয়ে বিশাল সংসার চলছে বলা ঠিক হবে না, আটকে আটকে যাচ্ছে। গাড়ি চলে না টাইপ চলা। মাসের শেষ দিকে আমাকে এবং মাকে ধারের সন্ধানে বের হতে হচ্ছে। ধার দেওয়ার মতো মানুষের সংখ্যাও তখন খুব সীমিত। যারা আছেন তারা আমাকে এবং মাকে ধার দিতে দিতে ক্লান্ত ও বিরক্ত। এই প্রবল দুঃসময়ে বিচিত্রা সম্পাদক শাহাদাত ভাই একদিন আমাকে বললেন, বিচিত্রা গ্রুপ থেকে বাচ্চাদের একটা পত্রিকা বের হবে, প্রথম সংখ্যা একটা লেখা দিতে পারবেন? আমি এত জোরে হ্যাঁ সূচক মাথা নাড়লাম যে মাথা ছিঁড়ে পড়ে যাওয়ার উপক্রম হলো। রাত জেগে লিখলাম নীলহাতি, শিশু কিশোরদের জন্য জীবনের প্রথম লেখা। এই লেখার চালিকা শক্তি সাহিত্য সৃষ্টি ছিল না, কিঞ্চিত অর্থোপার্জন ছিল। লেখা প্রকাশিত হলো এবং আমি আমার সম্মানী হিসেবে 20 টাকা পেলাম। পরিষ্কার মনে আছে, এই টাকায় 1 সের খাসির মাংস, পোলাওয়ের চাল এবং ঘি কেনা হলো। অনেক দিন ভালো খাবার খাওয়া হয় না, একদিন ভালো খাবার। গ্রাম বাংলা একটা কথা চালু আছে, যেদিন উত্তম খাবার রান্না হয় সেদিন যদি হঠাৎ কোনো অতিথি উপস্থিত হন, তখন ধরে নিতে হবে উত্তম খাবারের উপলক্ষে সে অতিথি। তখন অতিথিকে যথাযোগ্য সমাদর করতে হবে। ঘরে পোলাও, খাসি, রেজালা এবং ডিমের কোরমা রান্না হয়েছে। বাসায় অপরিচিত একজন অতিথিও এসেছেন। ছোটোখাটো মানুষ, গাত্রবর্ণ কালো, সারাক্ষণ হাসছেন। তার নাম আশরাফুন নিসা, কর্নেল তাহেরের মা। তিনি নাকি কাছ থেকে কখনো কোনো লেখক দেখেননি, লেখক দেখতে এসেছেন। তিনি আমাকে দেখে হাসতে হাসতে বললেন, হুমায়ুন বেটা, আমাকে সালাম করো, আমি তোমার আরেক মা। আমি তৎক্ষণাৎ তাকে পা ছুঁয়ে সালাম করলাম। তিনি আমাকে জড়িয়ে ধরে মাথার ঘ্রাণ শুঁকে বললেন, ঠিক আছে। কি ঠিক আছে তা কখনো তাকে জিজ্ঞেস করা হয়নি। আমি তাকে না চিনলেও তার ছোট ছেলে আনোয়ারকে খুব ভালো করে চিনি। আনোয়ার তখন আমার মতোই ঢাকা বিশ্ববিদ্যালয়ের লেকচারার। মাঝে মধ্যে ক্লাস শেষে আমরা দুজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লাবে বসে চা খাই। আনোয়ারের মাথায় বিপ্লবী সিরাজ শিকদার এবং তার ভাই কর্নেল তাহেরের নানান আইডিয়া ঢুকিয়ে দিয়েছেন। সেই সব আইডিয়ার কারণে আনোয়ারের সব গল্পই দেশ বদলে দেওয়ার গল্প। তবে আনোয়ার যে সিরাজ শিকদার গ্রুপের এক সক্রিয় সদস্য তা আমাকে সে জানায়নি। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবের লাউঞ্জে আনোয়ারের সব গল্প শেষ হয় চা শেষ করে একটা কথায়, হুমায়ুন চলো তো আমার সঙ্গে। কোথায়? তাহের ভাইয়ের কাছে, উনি তোমার সঙ্গে কথা বলতে চান। উনি আমাকে চেনেন কিভাবে? আমি তোমার সব কথা ভাইজানকে বলেছি, উনি তোমার বইও পড়েছেন। আমরা সব ভাই বোন বইয়ের পোকা। আজ না, আরেকদিন যাব। কবে যাবে? কোনো এক শুভ দিন যাব। আনোয়ারের তখন পুরনো একটা মোটরসাইকেল ছিল। তাকে অকারণে মোটরসাইকেলে ঘুরতে দেখতাম।
আনোয়ার এবং কর্নেল তাহেরের মা আশরাফুন নিসাকে আমি আমার মায়ের মতোই দেখেছি। তিনি আমাকে ডাকতেন হুমায়ুন বেটা। তার ডাকের সঙ্গে আমার বাবার ডাকেরও মিল ছিল। বাবা আমাকে ডাকতেন বড় বেটা হুমায়ুন। মুক্তিযুদ্ধ নিয়ে আমার নিজের খুব পছন্দের বই আগুনের পরশমণি আমি বেগম আশরাফুন নিসাকে উৎসর্গ করি। উৎসর্গপত্রে লেখা বীর প্রসবিনী বেগম আশরাফুন নিসা কর্নেল তাহের সহ 8 জন মুক্তিযোদ্ধার জননী। উৎসর্গপত্রে সামান্য ভুল আছে। বেগম আশরাফুন নিসা 8 জন মুক্তিযোদ্ধার জননী না, তিনি 9 জন মুক্তিযোদ্ধার জননী। তার 7 পুত্র এবং 2 কন্যা মুক্তিযোদ্ধা। এই 9 জনের মধ্যে 4 জন মুক্তিযুদ্ধে অসীম সাহসিকতার জন্য বীরত্বসূচক পদকের অধিকারী। কর্নেল তাহের বীর উত্তম, 1 ভাই ইউসুফ বীর বিক্রম, 2 ভাই বীর প্রতীক। এই বীর প্রতীকেরা পেয়েছেন 2 বার করে। এই প্রসঙ্গে আমি আবার ফিরে আসব। এখন চলে যাই নীলহাতিতে। খান ব্রাদার্স অ্যান্ড কোম্পানির মালিক খান সাহেব নীলহাতি বই হিসেবে ছাপাতে রাজি হলেন, তবে বিরক্ত মুখ করে বললেন, আপনি যেসব লিখেছেন বাচ্চারা এগুলো পড়বে না। ছোট ছোট ডিটেকটিভ বই লেখেন। স্বপন কুমার টাইপ 2 টাকা সিরিজের 2 মাসে একটা করে বের হবে, পারবেন? আমি বললাম, জি পারবো। তিনি সঙ্গে সঙ্গে ক্যাশ থেকে 100 টাকা দিলেন ডিটেকটিভ বইয়ের জন্য অগ্রিম সম্মানী। তিনি বললেন, একটা ডিটেকটিভ বই আগে লিখে দেন, তারপর আমি আপনার নীলহাতি ছাপব। নীলহাতি বইয়ের সুন্দর কভার লাগবে। কাইয়ুম চৌধুরীকে দিয়ে হবে না, উনি 10 বছর লাগাবেন, দেখেন অন্য কাউকে পান কিনা। নীলহাতির প্রচ্ছদশিল্পী খুঁজতে গিয়ে আমার আদর্শলিপি প্রেসের শফিকের সঙ্গে পরিচয়। শফিক ছোটোখাটো মানুষ, শ্যামলা রং, চোখের পাপড়ি মেয়েদের মতো দীর্ঘ বলেই হয়তো চেহারায় মেয়েলি ব্যাপার আছে। তাকে ঘিরে আশ্চর্য এক স্নিগ্ধতা আছে। আমি অল্প কিছু মানুষের ভেতর এই বিষয়টি দেখেছি। শফিক আমাকে বসিয়ে রেখেই নীলহাতির গল্প পড়ে ফেলল। 6-7 পাতার গল্প, বেশি সময় লাগার কথা না। গল্প শেষ করে গম্ভীর গলায় অতি প্রশংসাসূচক একটি বাক্য বলল, প্রিয় পাঠক, এই বাক্যটি উপন্যাসে ব্যবহার করতে আমার লজ্জা লাগছে, তারপরেও ব্যবহার করছি। শফিক বলল, আপনি যে অনেক বড় একজন গল্পকার, গ্রিম ব্রাদার্সের মতো, তা কি আপনি জানেন? আমি হেসে ফেলে বললাম, জানি, দেশের মানুষ তো জানে না। আমি বললাম, একদিন হয়তো জানবে, আবার হয়তো জানবে না। আমাদের নিয়ন্ত্রণটা আমাদের হাতে নেই, অন্য কারো হাতে। আমরা পুতুলের মতো নাচছি, সবই পুতুল নাচের রীতিকথা। আপনি অদৃষ্টবাদী? হ্যাঁ। মৃত্যুর খুব কাছ থেকে কখনো ফিরেছেন? হ্যাঁ। কতবার? 1 বার। আরও 2 বার মৃত্যুর কাছ থেকে ফিরবেন, তাই নিয়ম। আমি শফিকের কথায় যথেষ্টই আনন্দ পেলাম। শফিক বলল, আমি নিজে অদৃষ্টবাদী, তবে আপনাকে অদৃষ্টবাদী হলে চলবে না। বড় লেখকরা জীবনবাদী হন, অদৃষ্টবাদী হন না। দুপুরে শফিক আমাকে ছাড়ল না, তার সঙ্গে দুপুরের খাবার খেতে হলো। রান্না করেছেন শফিকের মা। শফিক তাকে গ্রাম থেকে নিয়ে এসেছে। ভদ্রমহিলা নির্বাক প্রকৃতির, ছেলের সঙ্গেও কথা বলেন না, খোমটা দিয়ে মুখ ঢেকে রাখেন। শফিক বলল, মার ধারণা তিনি কুকুরের কথা বুঝতে পারেন। তার একটা কুকুর ছিল, নাম কালো কপাল পোড়া। মা ওই কুকুরের সঙ্গে কথা বলতেন। এখন আমার কুকুরের সঙ্গে কথা বলেন। আপনার কুকুর আছে নাকি? হ্যাঁ আছে, নাম দিয়েছি কালা পাহাড়। শফিকের আদর্শলিপি প্রেসে ওই দিন দুপুরে খাবারের কথা আমার বাকি জীবন মনে থাকবে, কারণ ওই দিন শফিকের মায়ের রান্না করা অদ্ভুত এক খাবার খেয়েছিলাম, আমের মুকুল দিয়ে মোরলা মাছ। অনেকেই এই খাবার তৈরি করে দিতে বলেছি, কিন্তু কেউ রেসিপিটা জানে না বলে তৈরি করে দেয়নি। শফিকের মাও দ্বিতীয়বার এই খাবার রান্না করেননি। তিনি আসলে সিজোফ্রেনিয়া রোগী ছিলেন। মাঝে মাঝে তার রোগের প্রকোপ বেড়ে যেত, তখন তিনি দরজা জানলা বন্ধ করে ঘরে বসে থাকতেন। সারাক্ষণ অদৃশ্য কুকুরের সঙ্গে কথা বলতেন। শফিক তাকে ডাকলে কুকুরের মতোই শব্দ করতেন। এই মহিলার হোমিওপ্যাথি চিকিৎসা করেছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের এক চিকিৎসক, আমি তার নাম ভুলে গেছি।
এই চিকিৎসক শহীদ জননী জাহানারা ইমামের ক্যান্সারের হোমিওপ্যাথি চিকিৎসা করে তার মৃত্যু ত্বরান্বিত করেছিলেন। শফিকের কারণে আরও দুজনের সঙ্গে আমার পরিচয় হলো। একজন তার পোষা কুকুর কালো পাহাড়, তার গা ভর্তি ভেড়ার লোমের মতো বড় বড় ঘন কালো লোম, প্রকাণ্ড শরীর, পুঁতি পুঁতি লাল চোখ। কালো পাহাড় আমাকে দেখেই চাপা ক্রুদ্ধ গর্জন করতে শুরু করলো। শফিক বলল, চুপ কালা পাহাড়, চুপ, উনি আমার বন্ধু মানুষ, তাকে দেখে এরকম শব্দ করা যাবে না, উনি ভয় পেতে পারেন। তুমি যাও, তার পায়ের কাছে মাথা নিচু করে কিছুক্ষণ বসে থাকো। আমাকে অবাক করে দিয়ে এই কুকুর আমার দুই পায়ের কাছে এসে মাথা নিচু করে বসলো। আমি অবাক হয়ে বললাম, আপনার এই কুকুর কি মানুষের ভাষা বুঝতে পারে? শফিক বলল, সবার কথা তো বুঝতে পারে না, তবে আমারটা মনে হয় পারে। আমি বললাম, অবিশ্বাস্য ব্যাপার। শফিক বলল, আমাদের ঘিরে আছে অবিশ্বাস্য সব ব্যাপার, আমরা তা বুঝতে পারি না। এই প্রসঙ্গে এডগার অ্যালান পোর একটা উক্তি আছে, উক্তিটা শুনেছেন? আমি বললাম, না, বলুন শুনি। শফিক বলল, বলবো না, আপনি অ্যালান পোর রচনা পাঠ করে জেনে নেবেন। আপনি লেখক মানুষ, আপনাকে প্রচুর পড়াশোনা করা প্রয়োজন। শফিকের কারণে দ্বিতীয় যার সঙ্গে পরিচয় হলো, সে এক মানবী, নাম অবন্তী। আমি এমন রূপবতী মেয়ে আগে কখনো দেখিনি, ভবিষ্যতে দেখব এমন মনেও হয় না। দুধে আলতা গায়ের রং বইপত্রেই শুধু পড়েছি, এই প্রথম চোখে দেখলাম। বলা হয়ে থাকে পৃথিবীতে সবচেয়ে সুন্দর চোখ নিয়ে দুজন এসেছিলেন, একজন হলেন ইংরেজ কবি শেলি, দ্বিতীয়জন হলেন বুদ্ধদেব পুত্র কুণাল। আমি নিশ্চিত অবন্তীর চোখ এই দুজন চোখের চেয়েও শতগুণে সুন্দর। মেয়েটার একটাই দোষ লক্ষ্য করলাম, সে কিছুক্ষণ পর পর ঠোঁট গোল করে ভ্রু কুঁচকে বসে থাকে, তখন তাকে যথেষ্টই কুৎসিত দেখায়, মনে হয় বিদেশি এক কুকুর বসে আছে। তার এই বাজে অভ্যাসকে শোধরানোর চেষ্টা কেন করেনি কে জানে। শফিক বলল, আমার এই লেখক বন্ধুকে তোমার কাছে নিয়ে এসছি। অবন্তী বলল, আমি কোনো লেখককে কখনো কাছ থেকে দেখিনি, আচ্ছা আপনি কি আমার হাত দেখতে পারেন? আমি বললাম, না। অবন্তী বলল, আপনি চমৎকার একটা সুযোগ মিস করলেন, আপনি যদি হ্যাঁ বলতেন তাহলে অনেকক্ষণ আমার হাত কচলাবার সুযোগ পেতেন। আমি হেসে ফেললাম। অবন্তী বলল, আপনার সঙ্গে আজ গল্প করতে পারবো না, আমার প্রচণ্ড শরীর খারাপ। শফিক বলল, তোমার কি হয়েছে? অবন্তী অবলীলায় বলল, মাসের কয়েকটা দিন মেয়েদের শরীর খারাপ থাকে, আমার সেই শরীর খারাপ, এখন বুঝেছেন? আমি ছোটোখাটো ধাক্কার মতো খেলাম। কোনো মেয়ের কাছ থেকে নিজের শরীর খারাপ বিষয়ে এই ধরনের কথা শুনবো তা আমার কল্পনারও বাইরে ছিল। অবন্তীর সঙ্গে দেখা হওয়ার 21 বছর পর আমি একটা উপন্যাস লিখি। উপন্যাসের নাম লীলাবতী। লীলাবতীর রূপ বর্ণনায় আমি অবন্তীকে চোখের সামনে রেখেছিলাম। তারিখ নভেম্বর 24, 1975। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবে বসে আছি, আনোয়ারের জন্য অপেক্ষা করছি। আজ আনোয়ার আমাকে কর্নেল তাহেরের কাছে নিয়ে যাবে। কর্নেল তাহের যে তখন পলাতক, SM হলে পদার্থবিদ্যার একজন লেকচারারের ঘরে লুকিয়ে আছেন, সে বিষয়ে আমি কিছুই জানি না। দিনটা ছিল মেঘলা, টিপ টিপ বৃষ্টি পড়ছে। আনোয়ার আসতে দেরি করেছে। আমি তৃতীয় চায়ের কাপে চুমুক দিচ্ছি, তখন ক্লাবের বেয়ারা এসে বলল, অধ্যাপক রাজ্জাক সাহেব আমাকে ডাকছেন। হার্ডলাস্কির ছাত্র অধ্যাপক রাজ্জাক, পরে জাতীয় অধ্যাপক। তখন তিনি কিংবদন্তি মানুষ, তিনি আমাকে চেনেন এবং আমাকে ডাকছেন শুনে খুবই অবাক হলাম। রাজ্জাক স্যারের সামনে দাঁড়াতেই বললেন, আসেন দাবা খেলি। রাজ্জাক স্যার বিখ্যাত দাবা খেলোয়াড়, তার সঙ্গে আমি কি খেলবো, তারপরেও খেলতে বসলাম। খেলা কিছুদূর অগ্রসর হতেই আনোয়ার এসে উপস্থিত। আমি বললাম, আজ তো আর যেতে পারবো না, স্যারের সঙ্গে খেলতে বসেছি। আনোয়ার হতাশ মুখে বলল, বুঝতে পারছি। দাবা খেলা সেদিন আমাকে মহাবিপদ থেকে উদ্ধার করলো। আমি কর্নেল তাহেরের সঙ্গে পুলিশের হাতে ধরা পড়লাম না। জিয়াউর রহমানের নির্দেশে ওই দিন 10,000 জাসদ কর্মীর সঙ্গে কর্নেল তাহেরও গ্রেপ্তার হলেন। 10,000 জাসদ কর্মীর সঙ্গে আদর্শলিপি প্রেসের শফিকও গ্রেপ্তার হয়।
তার অপরাধ, আদর্শলিপি প্রেস থেকে জাসদের প্রোপাগান্ডা ছাপা হয়। কর্নেল তাহেরকে মুক্ত করার জন্য দুদিন পর ২৬ নভেম্বর জাসদের এক সাহসী পরিকল্পনা করে। পরিকল্পনার মূল বিষয় বাংলাদেশে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত সমর সেনকে অপহরণ এবং পরে তাকে মুক্তির বিনিময়ে কর্নেল তাহেরের মুক্তি। পরিকল্পনা ব্যর্থ হয়। অভিযানের ৬ নায়কের মধ্যেই ৪ জনই সমর সেনের নিরাপত্তা কর্মীর হাতে নিহত হন। ৪ জনের একজন হলেন কর্নেল তাহেরের ছোট ভাই, নাম সাখাওয়াত হোসেন। মুক্তিযুদ্ধে অসাধারণ সাহসিকতার জন্য তাকে বীর প্রতীক সম্মানে দুবার সম্মানিত করা হয়েছিল। মিথ্যা এক অভিযোগ আনা হলো কর্নেল তাহেরের বিরুদ্ধে। তিনি নাকি ১৯৭৫ সনের ৭ নভেম্বর এক বৈধ সরকারের উৎখাতের চেষ্টা চালান। হায় রে রাজনীতি! মহাবীর কর্নেল তাহেরের পরিচয় নতুন করে দেওয়ার কিছু নেই, তারপরেও সামান্য দিচ্ছি। ১৪ নভেম্বর ১৯৩৮ সনে জন্ম, বাবা মহিউদ্দিন আহমেদ, মা আশরাফুন্নিসা। সিলেটে এমসি কলেজ থেকে স্নাতক ডিগ্রি লাভ করেন। চট্টগ্রামের মিরসরাই দুর্গাপুর উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা দিয়ে কর্মজীবন শুরু। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ কল্যাণ ও গবেষণা ইউনিট থেকে MA প্রথম পর্ব সমাপ্ত। সেনাবাহিনীতে যোগদান। পাকিস্তানের বেলুচ রেজিমেন্টে কমিশন লাভ করেন। ১৯৬৫ সনে কাশ্মীর রণাঙ্গন যুদ্ধে কৃতিত্বের পুরস্কার হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলিনার ফোর্ট বার্নে পড়ার সুযোগ পান। সেখানকার স্পেশাল অফিসার্স ট্রেনিং ইনস্টিটিউট থেকে সম্মানসহ স্নাতক ডিগ্রি লাভ করেন। তার সনদে লেখা ছিল, এই যোদ্ধা পৃথিবীর যে কোনো সামরিক বাহিনীর সঙ্গে যে কোনো অবস্থায় কাজ করতে সক্ষম। তিনি পাকিস্তান থেকে পালিয়ে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। মুক্তিযুদ্ধে জীবিত মুক্তিযোদ্ধাদের সর্বোচ্চ সম্মান বীরোত্তম পান। ১৪ নভেম্বর ঠিক তার জন্মদিনেই কামালপুর অভিযানে গোলার আঘাতে বাম পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। সবাই ধরে নেয় তিনি মারা যাচ্ছেন। সুপ্রিয় শ্রোতামণ্ডলী, শেষ করছি আজকের পর্ব। আপনাদের সকলকে আগামী পর্ব শোনার জন্য আমন্ত্রণ রইল। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।